হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অল রাইট ইমামুল। আমি তোমাদের প্রিয় শিক্ষক রইস মোহাম্মদ ইমামুল এহসান। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণী বিএ ও এমএ ইতিহাস বিষয়ের এক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যা নিয়ে। সাবস্ক্রাইব করুন অল রাইট ইমামুল ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলি পাওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করুন। আজকের প্রশ্নটি হল, লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি পর্যালোচনা করো, বা তা কিভাবে ভারতে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব বৃদ্ধিতে সাহায্য করেছিল, অথবা লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতির ভারতবর্ষ এবং ইংরেজদের কতটা সাহায্য করেছিল, বা ভারতবর্ষের রাজন্যবর্গের কতটা ক্ষতি হয়েছিল এবং ইংরেজদের কতটা উত্থান ঘটেছিল সে সম্পর্কে আজকের এই ব্যাখ্যা। চলো শুরু করা যাক। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে এবং ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে ভারতের রাজনীতির ক্ষেত্রে দেশীয় শক্তিগুলির পতন ঘটে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। 1798 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ভারতের বড়লাট, প্রিয় স্টুডেন্টস একটু জানিয়ে রাখি, বড়লাট বলতে ওই সময়তে বড়লাট বলতে গভর্নর জেনারেলকে বলা হতো, যাই হোক ভারতের বড়লাট হিসাবে নিযুক্ত হন। তিনি ছিলেন ঘোর সাম্রাজ্যবাদী। তিনি সমসাময়িক পরিস্থিতির বিচার করে হেস্টিংস এর আত্মরক্ষামূলক নীতি এবং স্যার জন শোরের নিরপেক্ষতার নীতি বর্জন করে তিনটি সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিলেন। প্রথমটি হলো অধীনতামূলক মিত্রতা নীতি, দ্বিতীয়টি হলো সংযুক্তিকরণ নীতি এবং তৃতীয়টি হলো অগ্রসর নীতি। আজকে আমি আলোচনা করব কেবলমাত্র অধীনতামূলক মিত্রতা নীতি নিয়ে। প্রিয় স্টুডেন্টস, এরপর আমরা জানব অধীনতামূলক মিত্রতা নীতির শর্ত সম্পর্কে। ওয়েলেসলি শাসন কার্য পরিচালনা করেছিলেন 1798 থেকে 1805 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাঁর শাসনকালে সাম্রাজ্যবাদী উদ্দেশ্যকে রূপায়িত করার জন্য কতকগুলি শর্ত সম্মিলিত যে মিত্রতার চুক্তি রচনা করেছিলেন তা অধীনতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত। এই অধীনতামূলক মিত্রতা চুক্তির শর্তগুলি হলো, শুনে নাও তাহলে, এই যে অধীনতামূলক মিত্রতা নীতির যে শর্তগুলি ছিল: 1. চুক্তিবদ্ধ রাজ্যগুলি কোম্পানির অনুমতি ছাড়া তৃতীয় কোনো শক্তির সঙ্গে মিত্রতা বা শত্রুতা করতে পারবে না। দ্বিতীয়, নাম্বার 2, স্বাক্ষরকারী রাজ্যগুলির নিরাপত্তা রক্ষার দায়িত্ব কোম্পানি গ্রহণ করবে। নাম্বার 3, প্রতিটি স্বাক্ষরকারী রাজ্যের একজন ব্রিটিশ সেনাপতির অধীনে একদল সৈন্য মোতায়েন থাকবে। 4 নম্বর, এই সেনাবাহিনীর ব্যয় নির্বাহের জন্য বড় রাজ্যগুলিকে নিজ নিজ রাজ্যের একাংশ কোম্পানিকে ছেড়ে দিতে হবে। 5, ছোট রাজ্যগুলিকে রাজ্যাংশের পরিবর্তে নগদ অর্থ দানের ব্যবস্থা করতে হবে। 6, কোম্পানির অনুমতি ছাড়া মিত্র রাজ্যগুলির
সেনাবাহিনীতে কোনো ইউরোপীয়কে নিয়োগ করা চলবে না। এবং 7, প্রতিটি রাজ্যের একজন ব্রিটিশ রেসিডেন্ট অবস্থান করবে। প্রিয় স্টুডেন্টস, এরপর তোমরা জেনে নাও অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ সম্পর্কে। অধীনতামূলক মিত্রতা নীতি প্রচলিত হলে 1798 খ্রিস্টাব্দের হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম এই মিত্রতা চুক্তিতে আবদ্ধ হন 1798 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে অযোধ্যাও এই নীতির অন্তর্ভুক্ত হয় 1801 খ্রিস্টাব্দে। মহীশূর ও মারাঠা রাজ্য এই অপমানজনক মিত্রতা চুক্তি স্বাক্ষর অস্বীকার করে। এমত অবস্থায় ওয়েলেসলি জোরপূর্বক এই সন্ধি চাপিয়ে দেওয়ার জন্য ওই সকল রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের আশ্রয় নেন। মহীশূর শেষ পর্যন্ত নিজ সিদ্ধান্তে অটল থাকে, কিন্তু মারাঠাগণ অভ্যন্তরীণ বিরোধ ও দুর্বলতার কারণে এই নীতি গ্রহণ করতে বাধ্য হয়। তাই দেখা যায় পেশোয়া দ্বিতীয় বাজিরাও 1802 খ্রিস্টাব্দে, বরোদার গায়কওয়াড, মারাঠা সর্দার সিন্ধিয়া, ভোঁসলে ও হোলকার শেষ পর্যন্ত অধীনতামূলক মিত্রতা চুক্তি স্বাক্ষরে বাধ্য হন। প্রিয় স্টুডেন্টস, এরপর তোমাদের জানতে হবে এই অধীনতামূলক মিত্রতা নীতির ফলাফল সম্পর্কে। ওয়েলেসলি প্রবর্তিত অধীনতামূলক মিত্রতা নীতির ফলাফলগুলি ছিল এই রকমের। প্রথমত, এই নীতি প্রয়োগের ফলে ভারতে ইংরেজদের সম্পদ ও প্রাধান্য বৃদ্ধি পায়। চুক্তিতে আবদ্ধ রাজ্যগুলি ইংরেজদের যে অর্থ প্রদান করে বা অর্থ প্রদানের ব্যবস্থা করে দেয়, তা দিয়ে কোম্পানির সৈন্যবাহিনীর ভরণ পোষণের ব্যবস্থা হয়। আইনত এই সৈন্যদল চুক্তিবদ্ধ রাজ্যের সাহায্যার্থে নিয়োজিত হলেও প্রকৃতপক্ষে এরা ইংরেজদের আজ্ঞাধীন ছিল এবং ইংরেজ কোম্পানি নিজের সাম্রাজ্য বিস্তারে নিয়োগ করতে থাকে। দ্বিতীয়ত, এই চুক্তির ফলে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের সামরিক সীমা বহু দূর বিস্তৃত হয়ে পড়ে বা বিস্তার লাভ করে। ভারতীয় রাজ্যগুলির অভ্যন্তরীণ ব্যাপারেও ব্রিটিশ প্রভাব বৃদ্ধি পায়। তৃতীয়ত, এর দ্বারা ব্রিটিশ ভারতের সীমান্ত থেকে যুদ্ধের আশঙ্কা দূর হয়, কারণ যুদ্ধগুলি অধিকাংশ চুক্তিবদ্ধ রাজ্যগুলিতেই সংগঠিত হতো। চতুর্থত, ভারতীয় রাজ্যগুলির অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করাই এবং রাজ্যগুলির অস্তিত্বকে বিক্ষিপ্ত না করাই এই চুক্তির ফলে কোনো আন্তর্জাতিক প্রতিক্রিয়া বা জটিলতার সৃষ্টি হয়নি। পঞ্চমত, অধীনতামূলক মিত্রতা চুক্তির প্রয়োগের ফলে ভারতবর্ষ থেকে ফরাসিদের বিতাড়ন সম্ভব হয় এবং ব্রিটিশ ভারত ফরাসি আক্রমণের আশঙ্কা থেকে মুক্ত হয়। এই নীতি প্রয়োগের ফলাফল ইংরেজ স্বার্থবৃদ্ধির অনুকূলে হলেও ভারতের পক্ষে ছিল বিশেষ ক্ষতিকর। প্রথমত, এই চুক্তির শর্ত অনুসারে প্রদেয় অর্থের পরিমাণ এত অধিক ছিল যে অনেক সময় চুক্তিবদ্ধ শাসককে রাজ্যের অনেক প্রয়োজনীয় কাজ বন্ধ রেখে ইংরেজদের অর্থ দিতে হতো। এছাড়া অনেক সময় চুক্তিবদ্ধ রাজাকে রাজ্যের কিছু অংশ ইংরেজদের ছেড়ে দিতে বাধ্য করা হতো। ওয়েলেসলি অযোধ্যা রাজ্যভুক্ত গোরখপুর, রোহিলাখণ্ড
ও দোয়াব অঞ্চল ব্রিটিশ সৈন্যের প্রতিপালনের জন্য অযোধ্যার নবাবকে ছেড়ে দিতে বাধ্য করেছিলেন। দ্বিতীয়ত, ব্রিটিশ সৈন্যের প্রহরায় ও ব্রিটিশের প্রতিরক্ষার অধীনে থেকে ভারতীয় রাজন্যবর্গ ক্রমশ আরাম ও বিলাসবহুল জীবনে অভ্যস্ত হয়ে পড়েন এবং তাঁরা শাসন ক্ষমতা হারিয়ে ফেলেন। প্রিয় স্টুডেন্টস, পরিশেষে তোমাদের এই কথাগুলি বলবো যে ওয়েলেসলি প্রবর্তিত অধীনতামূলক মিত্রতা চুক্তি প্রকৃতপক্ষে ভারতবর্ষের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা হরণ করে তাদের ইংরেজ শক্তির আশ্রিত রাজ্যে পরিণত করেছিল। এই চুক্তিতে আবদ্ধ রাজ্যগুলির পক্ষে অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে স্বাধীন ও সার্বভৌমত্ব কৃতিত্ব বজায় রাখা সম্ভব ছিল না। সামরিক কারণে তারা সম্পূর্ণ কোম্পানির উপর নির্ভরশীল ছিল। তাই ভারতে ব্রিটিশ সরকারকে সার্বভৌম ক্ষমতার পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে ওয়েলেসলি প্রবর্তিত অধীনতামূলক মিত্রতার অবদান ছিল যথেষ্ট। অর্থাৎ ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের সীমানা বিস্তারে এই নীতি প্রয়োগ যথেষ্ট সহায়তা করেছিল। আজকের মতো এই পর্যন্তই।